শুধু নাস্তা দিবে কেন, পোলাও রোস্ট সব কিছুর ব্যবস্থা করো। আমাদের কি তোমার বাবার বাড়ির লোকদের মতো ছোট লোক ভেবেছো নাকি? আমরা উঁচু বংশের মানুষ, আমাদের আলাদা একটা সম্মান আছে। নবনী চুপ করে চলে এলো। এই বাড়িতে কোনো কথা উঠলেই সব নবনীর বাবার বাড়িতে গিয়ে থামে। মাঝে মধ্যে খুব প্রতিবাদ করতে ইচ্ছে করে তার। নবনীর পিছনে উঠে এলো নবনীর শ্বশুর। দীর্ঘদিন প্রবাসে থাকায় রান্নাবান্না সব জানেন হামিদুর রহমান। নবনীকে বললেন, নবনী মা, তুমি আমাকে সব কেটে কুটে দাও, আমি রান্না করব আজকে সব। নবনী লজ্জা পেয়ে বলল, না বাবা, আমি একাই পারবো সব। আপনি যান এখান থেকে, মা দেখলে রাগ হবেন। হামিদুর রহমান আফসোস করে বললেন, আমার উপর তোমার অনেক রাগ, তাই না নবনী? আমার জন্য তোমাকে এই বাড়ির বউ হয়ে আসতে হলো, তার জন্য উঠতে বসতে সবার কথা শুনতে হয়। সবসময় এভাবে চুপ করে সব মেনে নিও না, মাঝে মধ্যে একটু প্রতিবাদ করো মা। নবনী হেসে বলল, আপনি চা খাবেন বাবা? হামিদুর রহমান কথা না বাড়িয়ে চলে গেলেন। সব রান্না শেষ করতেই নবনীর দুপুর হয়ে গেল। ঘেমে নিয়ে নবনীর অবস্থা খারাপ। মেহমান এলো বিকেল বেলা। লোপনাকে দেখতে আসবে শুনে চট্টগ্রাম থেকে দিশার স্বামী ও শামীমও এসেছে। ড্রয়িং রুমে তাহিরা, হামিদুর রহমান, তামিম, শামীম, দিশা মিলে মেহমানদের সাথে কথা বলছে। নবনী দ্রুত হাতে টেবিলে খাবার সাজাচ্ছে। খাবার সাজিয়ে নবনী তাহিরা বেগমকে ইশারা করলো। তাহিরা বেগম মেহমানদের নিয়ে টেবিলে এলেন। নবনীর সামনে এলো না কারো। তাহিরা বেগম পছন্দ না লোবনাকে পাত্রপক্ষ দেখতে এলে নবনী তাদের সামনে যাওয়া। আরও একবার নবনী নাস্তা নিয়ে যাওয়ায় পাত্রপক্ষের নবনীকে পছন্দ হয়ে যায়। এসব নিয়ে কম কথা শুনতে হয়নি নবনীকে। রুমে এসে দেখেন লোবনা নবনীর জন্য গতকাল রাতে আনা সব কসমেটিক্স চুড়ি জুতা পরে বসে আছে। নবনী কিছু বলল না, কিন্তু নবনীর রাগ হলো তখন যখন লোবনা বলল, গতকাল বাবা এনে দেওয়া কাঞ্জিভ্রম শাড়িটি দাও ভাবি, আমি ওটা পরে যাব। শুনেই নবনীর বুকের ভিতর কেমন তুরু তুরু করে কাঁপতে লাগলো। নবনী জানে এই শাড়ি একবার লোবনার হাতে গেলে নবনী আর পাবে না। এখনো পর্যন্ত লোবনা নবনীর যেই জিনিস ব্যবহার করতে নিয়েছে একবার সেই জিনিস আর ফেরত দেয়নি নবনীকে। নবনী একটুক্ষণ চুপ থেকে বলল, না লুবনা, ওটা বাবা আমার জন্য এনেছে। আমি এখনো ভাঁজ খুলিনি ওই শাড়ি, তোমার বিয়েতে পরবো বলে। ওটা না, তুমি অন্য শাড়ি পরো। শুনেই লোবনা হতভম্ব হয়ে বলল, ভাবি তুমি আমার সাথে তর্ক করছো? নবনীর কিছুটা রাগ হলো লোবনার কথা শুনে। বিরক্ত হয়ে বলল, তর্ক করছো মানে কি লুবনা? তুমি শাড়ি চেয়েছো, আমি দিব না বলেছি, ব্যাস। এখানে তর্ক এলো কোথা থেকে? লোবনার শ্যামলা মুখখানা অন্ধকার হয়ে গেল। নবনী নরম স্বরে বলল, লুবনা, এত ভারী মেকআপ না করলে ভালো লাগতো তোমাকে। তুমি ন্যাচারালি ভীষণ সুইট, তোমার চেহারার লাবণ্যতা ঢেকে গেছে মেকআপের আড়ালে। লোবনা রেগে গিয়ে বলল, তুমি তো দেখছি আজকাল উপদেশ দিতে শুরু করেছো। মা আসুক সব বলবো আমি মাকে। তুমি ভেবেছো বাবা তোমাকে প্রোটেকশন দেবে? বাবার ছুটি আর 15 দিন আছে, বাবা আবারও কানাডা চলে যাবেন। নবনী হেসে বলল, আমাকে রক্ষা করার জন্য তো আমার আল্লাহ যথেষ্ট লুবনা। লোবনা গজগজ করতে করতে নিচের রুমে চলে গেল। তারপর দিশার রুমে গিয়ে দিশার একটা শাড়ি পরল। খাবার পর সবাই গিয়ে পুনরায় ড্রয়িং রুমে বসলো। দিশা উঠে এলো লোবনাকে নেওয়ার জন্য। লোবনার রুমে এসে দেখে লোবনা তার শাড়ি পরে বসে আছে। মুহূর্তেই দিশার মাথা গরম হয়ে গেল, কিন্তু কোনো সিন ক্রিয়েট করলো না বাসায় গেস্ট থাকায়। গেস্ট গেলেই একটা ব্যবস্থা নিবে ভেবেই লোবনাকে নিয়ে গেল ড্রয়িং রুমে। লোবনা গিয়ে সবাইকে সালাম করলো। পাত্রের সঙ্গে পাত্রের এক বন্ধু, চাচা, বোন, মা, খালা, মামি, ফুপু এসেছে। সবাই লোবনাকে বিভিন্ন প্রশ্ন করতে লাগলো। লোবনা সব উত্তর দিল। সবার কথা বলার পর লোবনাকে আর পাত্রকে আলাদা কথা বলার জন্য ভেতরে নিয়ে আসতে বলল সবাই। তাহিরা বেগম এসে নবনীর দরজা নক করতে লাগলেন। নবনীর রুমে কথা বলতে দিবেন, কেননা তিনি জানেন লোবনার রুম এখন অগোছালো পড়ে আছে। সাজতে গেলে লোবনা আলমারির সব কিছু বের করে বিছানায় ফেলে রাখে। দিশার রুমে গেলে দিশা রাগ হবে, তাই নবনীর রুমেই নিয়ে এলেন। নবনী বের হয়ে লোবনার রুমের দিকে যেতেই পাত্রের মা, খালা সবার সাথে দেখা হয়ে গেল। তাহিরা বেগমকে ডেকে পাত্রের মা জিজ্ঞেস করল, এই কে আপা? তাহিরা বেগম বিরক্তি চেপে বলল, আমার বউ।
পাত্রের মা খালারা কানে কানে ফিসফিস করতে লাগলো শুনে নবনী আর না দাঁড়িয়ে লুবনার রুমে গিয়ে দরজা চাপিয়ে দিল। তারপর সব গোছাতে লাগলো। লুবনার সাথে 5 মিনিটের মধ্যে কথা শেষ করে পাত্র বের হয়ে গেল রুম থেকে। তারপর সবাই বিদায় নিয়ে চলে গেল। হামিদুর রহমান তাদের সাথে গেলেন এগিয়ে গিয়ে আসার জন্য। মেহমান বাসা থেকে বের হতেই দিশা গলা ফাটিয়ে চিৎকার করে শামীমকে বলল, তোমার বোন কার থেকে অনুমতি নিয়ে আমার শাড়ি পরেছে? আমার শাড়িতে হাত দিল কিভাবে? ও শাড়ি আমার বড় আপার দেয়া। ও কেন আমার শাড়ি পরেছে? লুবনা চলে গেল দিশার কথা শুনে। দিশাকে সবাই যেহেতু সমঝে চলে তাই তাহিরা বেগম মিনমিন করে বলল, রাগ করো না দিশা, নবীনীকে বলবো শাড়িটা ধুয়ে দিতে। ও বুঝতে পারেনি, আর কখনো এরকম করবে না। লুবনার কান্না চলে এলো। কাঁদতে কাঁদতে বলল, আমি কি করব? বড় ভাবিকে বলেছি গতকাল বাবা আনা শাড়িটি দিতে, উনি তা দেননি। উল্টো বলেছে মেজ ভাবি শাড়ি নিয়ে পড়তে, তাই তো আমি নিয়েছি। তাহিরা বেগমের প্রচণ্ড রাগ উঠল। লুবনার রুমে গিয়ে নবনীর চুল চেপে ধরে বললেন, আমার স্বামীর এনে দেওয়া শাড়ি তুই আমার মেয়েকে দিলি না কেন? তোর বাবার বাড়ি থেকে এনেছিস নাকি শাড়ি তুই? সাহস হলো কি করে নিজের শাড়ি না দিয়ে দিশা শাড়ি দেখিয়ে দিতে? ব্যথায় নীল হয়ে নবনী বলল, এটা সত্যি, আমি শাড়ি দিইনি, কিন্তু দিশার শাড়িও আমি পরতে বলিনি মা। শামীম এসে বলল, আহা মা, কি করছো? ভাবি ব্যথা পাচ্ছে। তাহিরা চিৎকার দিয়ে বলল, যা এখান থেকে তুই। তারপর নবনীর চুল ছেড়ে দিল। লুবনা কাঁদতে কাঁদতে বলল, শুধু তাই না মা, আমি ভাবির কসমেটিক দিয়ে সেজেছি বলে ভাবি আমাকে অপমান করেছে। আমাকে বলেছে আমি নাকি দেখতে কালো, সাজলে আমাকে মানায় না, বিশ্রী লাগে দেখতে। নবনী হতভম্ব হয়ে গেল লুবনার কথা শুনে। কিন্তু লুবনা বানিয়ে বানিয়ে আরও কথা বলতে লাগলো। নবনীর আর সহ্য হলো না। গতকাল থেকে নবনীর মন ভালো নেই, কিন্তু এখন নবনীর মনে হলো এমনিতেও এই বাড়িতে ওর দিন শেষ হয়ে আসছে, তবে আর কিসের আশায় সে চুপ করে থাকবে? লুবনার দিকে এগিয়ে গিয়ে লুবনার গালে একটা কষিয়ে থাপ্পড় দিল নবনী। তারপর বলল, আমি সব সময় সব মেনে নিই বলে এই না আমার নামে তোমরা সবাই এভাবে মিথ্যা অপবাদ দেবে। যা বলিনি আমি কখনো তা বানিয়ে বলবে। নবনী লুবনাকে থাপ্পড় দিতেই তামিম তেলে বেগুনে জ্বলে উঠল। তাহিরা বেগম কিছু করার আগেই তামিম এসে নবনীর 2 গালে দুটো থাপ্পড় দিল। তারপর বলল, ছোট লোকের বাচ্চা, তো সাহস কিভাবে হলো আমার ফুলের মতো বোনের গায়ে হাত তোলার? নবনী গালে হাত রেখে বলল, যেভাবে তোমার আর তোমার মায়ের সাহস হয়েছে আমার গায়ে হাত তোলার সেভাবে। তামিম আরও ক্রুদ্ধ হয়ে গেল। এগিয়ে এসে নবনীর চুল চেপে ধরে বলল, তোকে আজ খুন করে ফেলবো আমি। নবনী দমে গেল না আর এবার। তামিমের হাত ছাড়াতে ছাড়াতে বলল, তা তো মারবেই, তাহলে তো সুযোগ হবে বুক পকেটে যার ছবি নিয়ে ঘুরে বেড়াও তাকে বউ করে আনতে। তামিম রেগে দিশা হারিয়ে বলল, সে অন্তত তোর মতো ফকিরের মেয়ে না, মাস শেষে 25,000 টাকা বেতন পায়। নবনীর কথা শুনে সবাই চমকে গেল। তাহিরা বেগম তামিমের হাত ছাড়াতে ছাড়াতে বলল, কি বলছিস এসব? তামিম নবনীকে ছেড়ে দিয়ে বাসা থেকে বের হয়ে গেল। তামিমের থাপ্পড়ের সাথে নবনীর ঠোঁট কেটে গেল দাঁতের সাথে লেগে। নবনী টলমলো পায়ে নিচের রুমের দিকে চলে গেল। তামিম বাসায় ফিরল রাত 10টায়। অন্যদিন তামিমের জন্য নবনী ডাইনিং টেবিলে বসে অপেক্ষা করে। তামিম বাসায় ফিরল রাত 10টায়। অন্যদিন তামিমের জন্য নবনী ডাইনিং টেবিলে বসে অপেক্ষা করে। তামিম এলে একসাথে খায়, কিন্তু আজ আর অপেক্ষা করেনি। নিজের খাবার রাত 8টার মধ্যে খেয়ে রুমে গিয়ে বই নিয়ে বসে পড়েছে। নবনীর মন আজ ভীষণ বিক্ষিপ্ত হয়ে আছে। বিয়ে হয়েছে নবনীর 3 বছর। এই 3 বছরে নবনী জীবনের সব শখ আহ্লাদ বাদ দিয়ে দিয়েছে সবাইকে খুশি রাখতে। হাতে মেহেদি পরার খুব শখ ছিল নবনীর। 2 হাত ভরে কাচের চুড়ি পরতে ভালোবাসতো টানা টানা 2 চোখে গাঢ় করে কাজল দিতে। নবনীর জন্য মেহেদি চুড়ি কাজল আনতে বাবার কখনো ভুল হতো না। নবনী বসে বসে সাজতো বাবা কুপির আলোয় মেয়ের দিকে তাকিয়ে নবনীর মাকে ডেকে বলতো, নবনীর মা দেখা যাও, তুমি আমার ঘরে আল্লাহর ওই আসমানের চাঁদে পাঠাইয়া দিছে। ও নবনীর মা দেখা যাও, আমার কুড়ে ঘরে এক রাজকন্যা বাস করে। আল্লাহ আমার মায়ের বড় যত্ন করে বানাইছে রে নবনীর মা। আমার সবগুলো পোলা মাইয়া এক একটা চাঁদের টুকরা।
রাবিয়া বেগম সামনে আসতেন না, তবে নবনী মায়ের কান্নার শব্দ শুনতে পেত। কে জানে, হয়তো রাবিয়া ভয় পেতেন। গরিব ঘরে এমন রূপ নিয়ে জন্ম নেওয়া মেয়ের ভবিষ্যতে সুখের কথা চিন্তা করে। নবনীর বাবা গরিব হলেও তিনি সব সময় সন্তানের খুশির কথা আগে চিন্তা করতেন। নবনীর মনে আছে বাবার ছোট একটা চায়ের দোকান আছে। ঈদের সময় বাবা দোকানের জন্য মাল না উঠিয়ে 4 ছেলে মেয়ের স্ত্রীর জন্য ঈদের কাপড় কিনতেন। নবনীর মা রাবিয়া ভীষণ রাগ হতো এই স্বভাবের জন্য, কিন্তু নবনীর বাবা হাশেম আলী এসবে পাত্তা দিত না। তিনি হেসে বলতেন, আমার পোলামাইয়ারা নতুন কাপড় পরে হাসি মুখে ঘুরতেছে, এটাই তো আমার জন্য ঈদের বড় আনন্দ। এই আনন্দ আমি পামু কই? দোকানে লাখ টাকা বেচা কিনা কইরা কি আনন্দ কিনতে পারুম? রাবিয়া বলতো, এরপর যে পোলা মায়া না খাইয়া মরবো সেই কথা কি ভুইল্লা গেছেন? হাশেম আলী ভুলেনি কিছু, ভুলতো না। কিস্তি থেকে টাকা তুলতো, তারপর দোকানের জন্য মাল কেনার জন্য। বছর ধরে সুদ সমেত সেই কিস্তির টাকা পরিশোধ করতে করতে জীবন শেষ হয়েছে। তো নবনী যখন বড় হলো, বুঝতে শিখলো সব, তখন থেকে তার ঈদের জামা গায়ে দেয় না। অভাবের সংসারে বেড়ে ওঠা শিশুরা অল্প বয়সেই বুঝদার হয়ে যায়। তেমনি নবনীরা 4 ভাই বোন, সবাই কম বয়সেই বুঝে গিয়েছিল তাদের সংসারের আসল রূপ কেমন। এরপর থেকে কেউ কখনো বাবার কাছে ভালো খাবারের, ভালো কাপড়ের আবদার করেনি। গ্রামের ছোট বাচ্চাদের পড়াতো 4 ভাই বোন মিলে। নবনীর মনে আছে, ক্লাস 6-এ থাকতে সে 6-এর অন্য এক মেয়েকে প্রাইভেট পড়াতো। মাসে 200 টাকা বেতন পেত। সেই টাকা পেলে নবনীর আনন্দের সীমা থাকতো না। বাবার হাতে তুলে দিত সেই টাকা। 4 ভাই বোন মিলে মাসে প্রায় 1000 টাকার মতো পেত বাচ্চাদের প্রাইভেট পড়িয়ে, আরবি পড়িয়ে। অভাবের সংসারে বাড়তি 1000 টাকার মূল্য ভুক্তভোগী ছাড়া কেউ জানে না। হাশেম আলীর চোখের সামনেই দেখলেন তার ছোট ছোট ছেলেমেয়েরা কি ভীষণ বুঝদারের মতো কাজ করছে। প্রতিদিন নির্দ্বিধায় ডাল শাক দিয়ে বিনা অভিযোগে খাবার খেয়ে উঠে যায়। হাশেম আলী তখনই ভেবে রাখেন ছেলে মেয়েদের যে কোনোভাবেই হোক লেখাপড়া করিয়ে যাবেন তিনি, নিজের শরীরের রক্ত বিক্রি করে হলেও, যাতে তাদের সন্তানদের এই অভাবের সাথে যুদ্ধ করে বড় হতে না হয়। বাবার কথা ভাবতেই নবনীর বুক ফেটে কান্না এলো। কতদিন বাবাকে দেখে না। হাশেম আলী মেয়েকে দেখতে এসেছিলেন 2 বছর আগে। তাহিরা নবনীর মাকে সেদিনই ফোন করে বলেছেন হাশেম আলী যাতে আর তাদের বাসায় না আসে। আশেপাশের ফ্ল্যাটের লোকজন হাশেম আলীর পোশাকের দিকে তাকালেই নাকি বুঝে যায় তার দৈন্যতা। তাহিরার প্রেস্টিজে লাগে। প্রতিবেশীরা হাসাহাসি করুক, এটা তাহিরা চায় না। নবনীর সেদিন ইচ্ছে করেছিল মরে যেতে। একথা ঠিক 2 জন প্রতিবেশী তাহিরাকে জিজ্ঞেস করেছিল উনি কে হন তাহিরার। তাহিরা নিজের সম্মান বাঁচাতে বলেছিল তাদের গ্রামের বাড়ির পাহারাদার। হাশেম আলী লিফট ব্যবহার করতে জানেন না বলে সিঁড়ি দিয়ে 4 তলায় নবনীদের বাসায় এসেছিল। সিঁড়িতেই অনেকে হাশেম আলীকে দেখে। এরকম অভিজাত ফ্ল্যাটে এরকম গেস্ট কারো আসে না। তাই কৌতূহলী হয়ে কেউ কেউ জিজ্ঞেস করেছে। নবনী বলতে চেয়েছিল উনি নবনীর বাবা, কিন্তু তাহিরা আর তামিমের চোখ রাঙানির সামনে বলতে পারেনি। এসব ভাবতে ভাবতে নবনী নামাজের জায়নামাজ বিছিয়ে সিজদা হতে হাউমাউ করে কাঁদতে লাগলো। অনেকক্ষণ কান্নার পর নিজেকে শান্ত করে এক সিদ্ধান্ত নিল। সেটা সে কাউকে বলবে না বলে ঠিক করলো, শুধু একদিন করে দেখিয়ে দিবে। তাহিরা ছেলের বাসায় ফিরতেই খপ করে হাত চেপে ধরে লুবনার রুমে নিয়ে গেলেন। তারপর দরজা বন্ধ করে বললেন, কাহিনী কি? সোজাসুজি বল, কে ওই মেয়ে? তামিম তখন রাগের মাথায় যদিও কথাটা বলেছিল, কিন্তু সে চায়নি কখনো বাসায় এসব জানাজানি হোক। আমতা আমতা করে বলল, আরে ধুর মা, কি বলো? এরকম কিছুই না। আমার এক কলিগ আমাকে একদিন কল দিয়েছে। এসব নিয়ে নবনী মিথ্যে কথা বানিয়ে বলছে। আমাকে প্রতিদিন এসব নিয়ে কথা শোনায়। তাই তখন রাগের মাথায় কথা বলে ফেলেছিলাম। রাবিয়া হেসে বলল, তামিম যেমন করে আমি জানি তেমন করে তুইও ভালো করে জানিস নবীনী মিথ্যা কথা বলার মতো মেয়ে না। ও কখনো কারো নামে মিথ্যা বলেনি। আজকে লুবনা যা বলেছে ওসব মিথ্যা বলেছে, এটা আমি যেমন বুঝি তুইও বুঝিস। লুবনাও জানিস এটা। আমার কাছে গোপন করিস না। তুই যদি চাস ওই মেয়েকে ও তোর সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আমি তোর বাবা বিদেশে চলে গেলে সত্যি করে বল আমাকে তুই। তামিম কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার এক কলিগ আছে মা, ঋতু। আমার ওকে ভালো লাগে, ওরও আমাকে ভালো লাগে। মাঝে মাঝে কথা হয়,
এমন না যে আমি সত্যি ওকে বিয়ে করতে চাই বা ওকে না পেলে মরে যাবো, এরকম কিছু না মা। তাহিরা ছেলের গালে চড় মেরে বললেন, এরকম কিছু না মানে কি? অবশ্যই ওই মেয়ের সাথে তোর বিয়ে দিব আমি। নবনী হচ্ছে ফকিরের মেয়ে, ফকির। তুই একবার ভাবতো, মাস শেষে বউর 25,000 টাকা বেতন আমার হাতে তুলে দিবে, 500 টাকার 50 টাকা নোট। তুই চিন্তা করবি না বাবা, ওই ফকিরের মেয়ে ফকিরকে আমি রাখবো না। তামিম কিছুটা ভয় পেল। বাবা মা দুজনেই তামিমের প্রিয়। নবনীকে তারা বাবা পছন্দ করে এনেছেন। নিতুকে বিয়ে করলে বাবা ভীষণ মনে কষ্ট পাবেন। বাবাকে তামিম কষ্ট দিতে চায় না। তার লক্ষ্য তো নিতুকে কৌশলে একবার বিছানা পর্যন্ত টেনে নিয়ে যাওয়া। নিতু যতই বলুক বিয়ের আগে না, কিন্তু তামিম জানে আস্তে আস্তে সে নিতুকে কনভিন্স করতে ঠিকই পারবে। তাহিরা বেগম হাসি মুখে উঠে এলেন ছেলেকে খাবার দিতে। টেবিলে বসে তামিম খাচ্ছে। হামিদুর রহমান উঠে এলেন চা খাওয়ার জন্য। নবনীকে ডেকে বললেন, আমাকে 1 কাপ চা দিতে পারবে নবনী? কান্না করতে করতে নবনীর চোখ লেগে এলো কিছুটা। শ্বশুরের ডাক শুনে উঠে গেল বাহিরে। রান্নাঘরে নবনী চা বানাচ্ছে, তখনই হামিদুর রহমানের ফোন বেজে উঠল। তাহিরা আর চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, কে? হামিদুর রহমান জবাব দিলেন, পাত্রপক্ষের কল। তাহিরা খুশিতে ডগমগ হয়ে বললেন, স্পিকার দিয়ে কথা বলেন। হামিদুর রহমান লাউড স্পিকার অন করে হ্যালো বলতেই ওপাশ থেকে ঘটকের গলা ভেসে এলো। রান্নাঘর থেকে নবনী স্পষ্ট শুনতে পেল ঘটক বলছে, ভাই সাব, এই বিয়ে হবে না, ছেলে মেয়েকে পছন্দ হয়নি। তাহিরা বেগমের মাথায় যেন বজ্রপাত হলো এই কথা শুনে। হামিদুর রহমান সাহেবও কিছুটা দমে গেলেন। তারপর জিজ্ঞেস করলেন, কেন ভাই, আমার মেয়ের দোষ কি? ঘটক বলল, এসব যদিও বলা ঠিক না, তবুও বলছি। ছেলে তো আপনি দেখেছেন, মার্শাল্লাহ, বড় চাকরি, দেখতেও ভালো। কিন্তু ছেলে আপনার মেয়ের হাত পায়ের দিকে তাকিয়ে দেখেছে, মেয়ের মুখ ধপধপে সাদা, কিন্তু হাত পা কালো। ছেলে একজন সরকারি চাকরিজীবী, সমাজে উঁচু শ্রেণীর মানুষ। অন্য 10খানে বউ নিয়ে যেতে হবে। কালো বউকে দেখালে নাকি সবাই ছেলেকে নিয়ে হাসাহাসি করবে, এজন্য ছেলে নিষেধ করে দিয়েছে। তাছাড়া আপনার আশেপাশে মানুষকে ছেলের মা আপনার মেয়ে সম্বন্ধে জিজ্ঞেস করেছিল, সবাই বলেছে আপনার মেয়ে নাকি উচ্চ স্বভাবের, ভীষণ দেমাগী, মানুষকে সম্মান দিতে পারে না, প্রায় সময় নিজের বড় ভাইয়ের বউয়ের সাথে ঝগড়া করতে শোনা যায়। নবনীর মন খারাপ হয়ে গেল এসব শুনে। আজকাল বিয়ের বাজারে এভাবে মেয়েদের কেন মূল্যায়ন করা হয় তা নবনীর জানা নেই। সবার সবাইকে ভালো না লাগতে পারে তার জন্য এভাবে কেউ বলে নাকি? তাছাড়া লুবানার বয়স কতই বা, 23-24 বছর, এখনো ছেলে মানুষ। একটুতে রেগে গিয়ে চিৎকার করে। এসবকে আশেপাশের মানুষ এরকম সিরিয়াস ভাবে নেয় কেন? এসব কথা পাত্রপক্ষকে বলতে হয় নাকি? নবনী মনে মনে বলল, আল্লাহ, লুবনার জন্য তুমি এর চাইতে ভালো কোনো পাত্রের ব্যবস্থা করে দাও। তামিমের আর খাবার খাওয়া হলো না। হামিদুর রহমান নবনীকে ডেকে বললেন চা না বানাতে। খেতে ইচ্ছে করছে না তার এখন আর। নবনী ত্রস্ত পায়ে নিচের রুমের দিকে যেতে লাগলো, যাতে তাহিরা বেগমের সাথে দেখা না হয়। কিন্তু তাহিরা বেগম নবনীকে দেখেই বলতে লাগলেন, সব দোষ এই ছোট লোকের মেয়ের। এই ছোট লোকের মেয়ের ভালো করে রান্না বান্না করেনি, বেশি আইটেম রান্না করেনি, তাই তো ওরা সম্বন্ধ নাকচ করে দিল। আমার মেয়ের খুদ ধরে। আসল কথা তো আমার মেয়ে না, মূলত খাবারের জন্যই ওরা এসব বলেছে। আমার মেয়ে কোনো দিনও কারো সাথে ঝগড়া করে না। এই ফকিন্নির মেয়ের সাথে তো ও পারতে কথাই বলে না। এসব কান পড়া ওই ফকিন্নির মেয়ে আশেপাশের বাসায় গিয়ে দিয়ে আসছে, এজন্য মানুষ এসব বলতে পারছে, নয়তো ভেতরের খবর বাহিরের মানুষ কিভাবে জানবে? শাশুড়ির চিৎকার শুনে দিশা বের হয়ে এলো। এসে এসব শুনে মুচকি হাসলো। দিশা মাঝে মাঝে সবার ফ্ল্যাটে যায়। বাসার কথা উঠলে এসব সে নিজেই বলে দেয়। মিথ্যে তো কিছু বলে না। বাসায় শাশুড়ি ননদ যা করে তাই বলে। নবনী এবার চুপ থাকতে পারল না, রেগে গিয়ে জবাব দিল, মা, কাউকে কারোর পছন্দ করতে হলে 10 রকমের খাবার খেয়ে পছন্দ করতে হয় না। 1 গ্লাস পানি দিলেও যাকে পছন্দ হবার তাকে পছন্দ হয়ে যাবে। আর আপনার বাসায় চাকরের কাজ করতে করতে আমি দম ফেলার সময় পাই না।
সেখানে মানুষের বাসায় গিয়ে গিয়ে এসব নিয়ে আলোচনা করার সময় আমি কোথায় পাবো? তাহিরার ইচ্ছে করল নবনীর গালে আর একটা থাপ্পড় বসাতে, কিন্তু হামিদুর রহমান সাহেব সামনে থাকায় সেই ইচ্ছে দমন করল। নবনী আর সহ্য করতে পারল না, সোজা শ্বশুরের কাছে গিয়ে সবকিছু বলল যা যা ঘটেছে এখানে তিনি না থাকার সময়। এও বলল এই বাসায় নবনী আর থাকতে পারবে না। তার বাবার বাড়ি গরিব হলেও সেখানে শান্তি আছে। ভালো খাবার খেয়ে এই অশান্তি ভোগ করতে করতে নবনী হাঁপিয়ে গেছে। এসব থেকে মুক্তি চাই সে। হামিদুর রহমান সাহেব চমকে গেলেন এসব শুনে, মাথায় রক্ত উঠে গেল তার। নবনীকে জিজ্ঞেস করল,